আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার তৃতীয় লেকচার। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের টপিকের উপর এক দুটি প্রশ্ন থাকে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আজকে আমরা 11 নম্বর ওয়ার্ড অর্থাৎ বাট থেকে শুরু করব। পূর্বে আমরা দুটি লেকচারে 10টি ওয়ার্ড দেখিয়েছিলাম। তো এখন আজকে বাট থেকে শুরু হবে। বাট বিভিন্ন ধরনের পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে যেমন ভার্ব এবং নাউন হিসাবে, যেমন বাট মি নো বাটস। তো এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি অবশ্যই ভার্ব দিয়ে শুরু হয়। তো এখানে এটা ছাড়া আর কোথাও কোনো ভার্ব নেই। সো এই বাট হচ্ছে এখানে ভার্ব, আর এই মি হচ্ছে অবজেক্ট, আরেকটা অবজেক্ট হচ্ছে নো বাটস। তো এখানে আমরা জানি সাবজেক্ট অথবা অবজেক্ট হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। সো যেহেতু এখানে নো বাটস এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এই অবজেক্টের যে হেড ওয়ার্ড এটা অবশ্যই নাউন হবে। অর্থাৎ বাট মি নো বাটস অর্থ হচ্ছে কিন্তু করো না। এখানে প্রথম বাট হচ্ছে ভার্ব এবং শেষের বাটস হচ্ছে নাউন। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবে, দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। তো আসলে রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে। তো এক্ষেত্রে যে প্রোনাউনটা প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে সেটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রিলেটিভ প্রোনাউনের, এটার পূর্ববর্তী একটা ঘটনা থাকবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকবে। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনটা পূর্বের কোনো একটা কিছুকে নির্দেশ করবে, পূর্বের কোনো নাউনকে নির্দেশ করবে অথবা প্রোনাউনকে নির্দেশ করবে। সো দেয়ার ইজ নো ওয়ান, এখানে ওয়ানকে মূলত নির্দেশ করতেছে। বাট মানে হচ্ছে হু ডাজ নট, দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, অর্থাৎ হু ডাজ নট লাইকস হিম। তাহলে হুটাকে ওয়ান, অর্থাৎ এই যে বাট এটা তার পূর্বে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ববর্তী ঘটনা থাকবেই, তাহলে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর যদি পূর্ববর্তী ঘটনা না থাকে সেটা কিন্তু কনজাংশন। সো এখানে বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটাকে আবার নেগেটিভ রিলেটিভও বলা হয়। তারপর অ্যাডভার্ব হিসাবে, যেমন ইউ আর বাট এ চাইল্ড, অর্থাৎ তুমি একটা বাচ্চা ছাড়া কিছুই না, এটা অর্থ হচ্ছে সেন্টেন্সটার। তো এখানে মূলত ইউ আর এ চাইল্ড, আমরা যদি বাট ছাড়া পড়ি সেন্টেন্সটা ইউ আর আ চাইল্ড, সেন্টেন্স কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্থাৎ একটা অর্থবোধক সেন্টেন্স হয়। যেহেতু এই বাট ছাড়াই সেন্টেন্সটা অর্থবোধক হচ্ছে, সুতরাং এই বাটটা হচ্ছে এখানে অতিরিক্ত শব্দ। আর আমরা জানি কোনো সেন্টেন্সে অতিরিক্ত শব্দ হিসাবে অ্যাডভার্ব কোনো ভার্বকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। এখানে এই বাটটি মূলত আর ভার্বটিকে মডিফাই করতেছে। সো এখানে এই বাট হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে এটাকে সেন্টেন্স থেকে আলাদা করে পড়তে হবে, অর্থাৎ এর ছাড়া সেন্টেন্সটি পড়তে হবে। যদি অর্থবোধক হয় তাহলে ধরে নিতে হবে এটা অ্যাডভার্ব। তারপর প্রিপোজিশন হিসেবে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তো এখানে যদি আমরা বাট ছাড়া পড়ি নান দ্য ব্রেভ, সেন্টেন্স কিন্তু হয় না, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না বা অর্থবোধক হয় না। নান দ্য ব্রেভ কখনো হয় না, অর্থাৎ বাট ছাড়া এটাকে পড়া যাচ্ছে না। তো আমরা জানি যে ওয়ার্ড ছাড়া সেন্টেন্সটা হয় না আসলে মূলত প্রিপোজিশন ছাড়া। যদি কোনো ওয়ার্ড ছাড়া পড়লে সেন্টেন্সটা অর্থবোধক না হয় তাহলে ধরতে হবে এই ওয়ার্ডটি আবার প্রিপোজিশন হতে পারে। কেন প্রিপোজিশন? কারণ হচ্ছে প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করবে। যেমন নানের সাথে এখানে বাকি অংশটা, যেমন দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এটার সংযোগ করেছে মূলত বাট। আর দ্য ব্রেভ এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি বসলে এটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ প্লুরাল নাউন হিসেবে এটা রেফার করে। সো এখানে এই নাউনের পূর্বে বাট ব্যবহৃত হয়েছে। প্রিপোজিশন যেহেতু নাউনের পূর্বে পজিশন নেয়, সুতরাং এই বাট হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপর হচ্ছে কনজাংশন হিসাবে, হি র্যান বাট কুড নট ক্যাচ দ্য ট্রেন। তো এখানে হি র্যান হচ্ছে একটা ক্লজ, আবার হচ্ছে হি কুড নট ক্যাচ দ্য ট্রেন এটা আরেকটা ক্লজ। তো মূলত এখানে দুটি হি ছিল, আমরা দুইবার হি ব্যবহার করি না, কারণ এটা সেন্টেন্সের রিডান্ডেন্সি হয়ে যায়, অর্থাৎ এটা বারংবার চলে আসে। তো এইভাবে ব্যবহার করা যায় না, সেন্টেন্সে অতিরিক্তাংশ ব্যবহার করা যায় না। সো এখানে হি র্যান বাট কুড নট ক্যাচ দ্য ট্রেন, এখানে দুইটা ক্লজকে বাট সংযুক্ত করেছে, সুতরাং এটা কনজাংশন। তো কনজাংশন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য হলো, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে এর পূর্ববর্তী একটা ঘটনা থাকবে, অর্থাৎ এটা দ্বারা পূর্ববর্তী কোনো কিছুকে অবশ্যই নির্দেশ করবে। এখানে এই বাট দ্বারা কিন্তু পূর্ববর্তী কোনো কিছুকে নির্দেশ করতেছে না। সো এখানে এই বাট হচ্ছে কনজাংশন। তারপর কল। তো কল বিভিন্ন পার্টস হিসেবে ব্যবহৃত হয়, যেমন নাউন হিসেবে, যেমন আই এম অলওয়েজ অ্যাট ইউর ব্যাক অ্যান্ড কল। তো এই কল এখানে নাউন কীভাবে? এটা একটা ক্লু আছে যেটা হচ্ছে
ইওর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পজিটিভের পরের ওয়ার্ডটি যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন হয়। তো আমরা দেখতে পাচ্ছি পজিটিভের পরে এন দ্বারা দুটি ওয়ার্ড যুক্ত করা আছে। তো আবার জানি এন দ্বারা দুটি ওয়ার্ড যুক্ত থাকলে আগেরটা যে পার্টস অফ স্পিচ পরেরটা ঠিক একই পার্টস অফ স্পিচ। সো প্রথম কথা হচ্ছে যে পজিটিভের পরে নাউন হয়, সো এখানে ব্যাক নাউন, তো এন দ্বারা আরেকটা নাউন যুক্ত করা আছে, সুতরাং এখানে কল হচ্ছে নাউন। তারপর আই রিসিভড আ কল ফ্রম অ্যান ওল্ড ফ্রেন্ড, তো এখানে কল হচ্ছে নাউন, কারণ হচ্ছে তার আগে একটি আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হয় নাউন। তো আর্টিকেলের পরে এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পূর্ব পর্যন্ত একটি ওয়ার্ডে আছে, সো এইটা হচ্ছে এখানে নাউন। ভার্ব হিসাবে কল ইন এ ডক্টর, অর্থাৎ ডাক্তার ডাকো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটি ভার্ব দিয়ে শুরু হয়। তারপর ইউ কল হিম এ ফুল, অর্থাৎ তুমি তাকে বোকা বলেছো বা বোকা নাম দিয়েছো। তো এখানে কল মূলত নাম দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, সো এই কল হচ্ছে এখানে ভার্ব। তারপর অ্যাডজেক্টিভ হিসাবে যেমন এ কল বেল ইজ ফিটেড টু দ্য গেট, তো এখানে ইজ ভার্বটির অর্থাৎ এখানে ইজ ফিটেড এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, ফিট ভার্ব এর সাথে পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করে প্যাসিভ ভয়েস করা আছে। তো এখানে মূলত সাবজেক্ট হচ্ছে এ কল বেল, এটা পুরোটা হচ্ছে সাবজেক্টের অংশ। তো সাবজেক্টের অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। সো সাবজেক্টের অংশে তিনটি ওয়ার্ড আছে, অর্থাৎ আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড আছে। আমরা জানি যে আর্টিকেলের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটি হয় নাউন। সো কল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 13 ক্লোজ, তো ক্লোজ প্রথমে নাউন হিসাবে, যেমন অ্যাট দ্য ক্লোজ অফ দ্য স্কুল উই প্লেড গেমস, তো এখানে ক্লোজ হচ্ছে নাউন, কারণ হচ্ছে তার পূর্বে আর্টিকেল আছে এবং আর্টিকেলের পরে একটি ওয়ার্ডই আছে মূলত, আর অফ দ্য স্কুল হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো দ্য হচ্ছে আর্টিকেল, এরপরে ক্লোজ আছে, সুতরাং একটি ওয়ার্ড আছে সেটি এখানে নাউন। ভার্ব হিসাবে প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মূলত অ্যাডভার্ব ভার্বের পূর্বে অথবা শেষেও সেন্টেন্সের শেষেও ব্যবহৃত হতে পারে। সো এখানে ক্লোজ ভার্ব দিয়ে শুরু হয়েছে, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ক্লোজ হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, যেমন মতি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, তো এই সেন্টেন্সের যে ক্লুটি আছে সেটা হচ্ছে মাই। তো আমরা জানি মাই হচ্ছে পজিটিভ প্রনাউন, আমরা জানি যে পজিটিভ প্রনাউনের পরে যদি দুটি ওয়ার্ড থাকে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, পরেরটি হয় নাউন। সো ক্লোজ এখানে অ্যাডজেক্টিভ। দ্য হাউস ইজ ক্লোজ টু দ্য পার্ক, তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে বি ভার্ব। আমরা জানি যে বি ভার্বের পরের ওয়ার্ডটি ভার্ব না হলে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ যদি ভার্ব হতো তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হতো, ইজ ক্লোজিং হতো, অর্থাৎ যেহেতু ভার্বের সাথে আইএনজি হয় না সুতরাং এইটা এখানে অ্যাডজেক্টিভ। তারপর অ্যাডভার্ব হিসাবে হি কেম ক্লোজ টু মি, তো অ্যাডভার্ব বের করার নিয়ম কি? আমরা জানি যে অ্যাডভার্ব বের করার নিয়ম হচ্ছে ওই ওয়ার্ডটা ছাড়া পড়তে হবে। তো আমরা পড়লাম হি কেম টু মি, সেন্টেন্স কিন্তু অর্থবোধক হয়ে যায়, সে আমার কাছে এসেছিল, সেন্টেন্সটি অর্থবোধক হয়ে যায়। তাহলে এই ক্লোজ অবশ্যই একটা অতিরিক্ত ওয়ার্ড, কার সম্পর্কে বলছে? কেম সম্পর্কে, অর্থাৎ সে এসেছিল, কি এসেছিল? খুব কাছে চলে এসেছিল, অর্থাৎ তাকে বলি নাই, তার চলে আসাটাকে বলেছি, সুতরাং এটা ভার্বকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর নাম্বার 14 ডিপ, নাউন হিসাবে মেনি আ শিপ হ্যাজ সাঙ্ক ইন দ্য ডিপ, এটা নাউন, খুবই সিম্পল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, এটা নাউন। তারপর অ্যাডজেক্টিভ হিসাবে হি ইজ ইন ডিপ ট্রাবল, তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন, সো ডিপ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর অ্যাডভার্ব হিসাবে গো ডিপ ইনটু দ্য সি অ্যান্ড ইউ উইল ফাইন্ড এ জ্যাম, তো আমরা যদি বলি গো ইনটু দ্য সি অ্যান্ড ইউ উইল ফাইন্ড এ জ্যাম, সেন্টেন্সটা কিন্তু অর্থবোধক হয়। এখন এই ডিপটা অতিরিক্ত শব্দ, কাকে বলেছি? যাওয়াকে, যাও গভীরে যাও, অর্থাৎ যাওয়াটাকে গভীরে যাওয়া বলা হয়েছে, অর্থাৎ গো ভার্বটাকে এখানে মডিফাই করা আছে, গো ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া আছে, সো এখানে ডিপ হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে ডাউন, ডাউন প্রথমত নাউন হিসাবে, যেমন দ্য ওল্ড ম্যান হ্যাজ সিন মেনি আপস অ্যান্ড ডাউনস ইন হিজ লাইফ, তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে যে হ্যাজ সিন হচ্ছে ভার্বের অংশ, দ্য ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট, হ্যাজ সিন ভার্ব, আর মেনি আপস অ্যান্ড ডাউনস ইন হিজ লাইফ পুরোটা হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে, তো অবজেক্টের মধ্যে ওয়ার্ড আছে মূলত দুটি, মেনি আপস, তো দুটি ওয়ার্ড, তো আমরা জানি যে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন। আবার জানি এন দ্বারা আগেরটা যে পার্টস অফ স্পিচ হয় পরেরটা একই পার্টস অফ স্পিচ হয়, তো এন দ্বারা যুক্ত দুটি ওয়ার্ড আছে এখানে, মেনি যেহেতু অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে আপস, সো এন দ্বারা আরেকটা নাউন যুক্ত করা আছে ডাউনস, সো এখানে ডাউন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর ভার্ব হিসাবে দ্য পাইলট ডাউন দ্য প্লেন, তো এখানে ডাউন মানে হচ্ছে নামানো অর্থে ব্যবহৃত হচ্ছে, আর আমরা জানি যে কোনো সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, তো এটাই হচ্ছে একমাত্র ভার্ব সেন্টেন্সের ডাউন, সো ডাউন হচ্ছে এখানে ভার্ব। অ্যাডজেক্টিভ হিসাবে আর ইউ ওয়েটিং ফর দ্য ডাউন ট্রেন, এটা ভেরি ইজি, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড আছে, প্রথমটি অ্যাডজেক্টিভ, শেষেরটি নাউন, সো ডাউন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ।
এবং অ্যাডভার্ব হিসাবে সিট ডাউন প্লিজ। তো আমি যদি বলি সিট প্লিজ, বসো, সেন্টেন্স কিন্তু হয়ে যায়। সিট ডাউন, ডাউন দিয়ে আমি সিট ডাউন মানে হচ্ছে এটা আমি সিট ভার্বটাকে মডিফাই করতেছি, সুতরাং ডাউন হচ্ছে এখানে অ্যাডভার্ব। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন।